মিছা কথা বললে রাখাল বালকের মতন অবস্থা। বাঘ আসছে বলে গল্প করেছিল, যখন সত্যি সত্যি বাঘ আসলো তখন কেউ তাকে রক্ষা করতে আসেনি। এই হলো মিছা কথা বলার পরিণতি। আমাদের সালাউদ্দিন সাহেব, বিএনপির কনস্টিটিউশনাল এক্সপার্ট সালাউদ্দিন, যিনি একা হাতে বাংলাদেশের ঐক্যমতের কমিশন সামলাইতেছেন, তাকে নিয়ে কিছু প্রসঙ্গ তিনি একটা মহান বাণী দিয়েছেন। ঐক্যমতে পৌঁছতে না পারলে মানুষ কিন্তু রাজনীতিবিদদের উপরে আস্থা হারাইবে, বুঝছেন? খুব সাবধান। এইটা হচ্ছে এই বাঘ আসছে গল্প। উনি বাঘ আসছে বলে আমাদের ভয় দেখাইতেছে। কাহিনী কি আসলে? অনেক কাহিনী আছে, খালি একটা উদাহরণ দিব এখানে। বাংলাদেশের রাষ্ট্রের মূলনীতি কি আমরা সবাই জানি। এই মূলনীতি এপ্রিল মাসের 11ই এপ্রিল যখন বাংলাদেশের স্বাধীনতা ফরমালি ঘোষণা করে তাজউদ্দিন, পলাশী তো না, এটা হলো কুষ্টিয়ার সেই জায়গা যেটা মুজিবনগর পরে নাম দিয়েছে ওরা, সেখানে ঘোষণাটা দেওয়া হয়েছিল। সেই ঘোষণায় বলা ছিল বাংলাদেশের মূলনীতি হবে ওই যে 3 নীতি: সাম্য, মানবিক মর্যাদা আর ইনসাফ। পরবর্তীকালে ইন্দিরা গান্ধী যখন আমাদেরকে স্বীকৃতি দেয় অক্টোবর মাসে গিয়া 71 সালে, উনি আমাদের এই ঘোষণাটা পছন্দ করেন নাই, মানেন নাই। ওনার নিজের কাছে একটা প্রশ্ন ছিল যে আপনি ইন্দিরা গান্ধী, আপনার বাপে 47-এ দেশভাগের সময়কার নেতা, তাদের বিরাট আক্ষেপ যে তাদের পাকিস্তান, তাদের ইন্ডিয়া ভেঙে একটা পাকিস্তান হয়ে গেল। আপনারা খুবই ক্ষিপ্ত, মুসলমানরা এরকম ভাবে আপনাদের সাথে বেইমানি করলো, ভেঙে চুরে নিয়ে গেল, তাদেরকে তো ক্ষমা করা যাবে না। কিন্তু আপনারা করেন আর না করেন, পাকিস্তান কায়েম হয়ে গেছিল। শুধু পাকিস্তান কায়েম নাই, পাকিস্তানেরই কায়েমের একটা অংশ হলো পূর্ব পাকিস্তান। এই পূর্ব পাকিস্তানকে আপনি 71 সালে এখন সাহায্য করার অবস্থায় আইছেন। কিন্তু যেই প্রশ্নটা খসখস করতেছে আপনার মাথার মধ্যে, এই তাজউদ্দিন এটা মুসলমান, এই বাংলাদেশ, এই পূর্ব পাকিস্তান এটা মুসলমান, তাহলে আপনি এই মুসলমানদেরকে হেল্প করতে আসছেন কেন? আপনারা না হিন্দুত্ববাদের ইন্ডিয়া বানাইবেন? হিন্দুত্ববাদের ভিত্তিতে একটা ইন্ডিয়া রাষ্ট্র স্বাধীন বানাইছিলেন না? তাইলে এখন মুসলমানদের হেল্প করেন কেন? এই প্রশ্নের উত্তর আপনার কাছে ছিল না। তাজউদ্দিন 3বার চিঠি পাঠাইছিল, হবু স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেন। ইন্দিরা গান্ধী রাজি হয় নাই, ওই পত্র ফালা রেখে দিয়েছিলেন। লাস্টে অক্টোবরের দিকে যখন পার্সোনালি যোগাযোগ করা হয়, কি হইলে দিবেন, তখন উনি বলেন যে তোমরা মুসলমান না, তোমরা সেকুলার হয়ে যাও। যেটা আমি বলতে পারি, আমি তো মুসলমানদেরকে স্বাধীন করি নাই, আমি তো মুসলমানদেরকে সাহায্য করি নাই, আমি তো সেকুলারদেরকে করছি। এই হলো আমাদের বাংলাদেশে সেকুলার হওয়ার কাহিনী, পেছনের কাহিনী। মনে রাখবেন, যখন আমাদেরকে সেকুলার হওয়ার শর্ত দিতে আছে ইন্দিরা গান্ধী, তখন ইন্ডিয়ান কনস্টিটিউশন সেকুলার বলে কোনো শব্দই নেই। ইন্ডিয়ান কনস্টিটিউশন বানানো হয়েছে 49 সালে, 47 সালের স্বাধীনের 2 বছর পরে। 49 সালের কনস্টিটিউশনে কোথাও সেকুলার শব্দটা কোথাও নাই, ছিল না মানে পরবর্তীতে লাগাইছে। কবে? 76 সালে ইন্দিরা গান্ধী নতুন করে অধ্যাদেশ আনে, একটা সংশোধন এনে ঢুকায়, সম্ভবত 9th অ্যামেন্ডমেন্ট এটা ওদের। সেখানে তারা এই 76 সালের তার এই শখের সেকুলারটা ঢুকাইছে। তাহলে এইভাবে এইবার তখন এই 3 নীতি বাদ যেন এরকম কিছু দেয় নাই তাজউদ্দিন, মুসলমান তাজউদ্দিন যেন এরকম কিছু দেয় নাই, এমন একটা ভাব দেখায়। ও দেয় 4 নীতি, এই 4 নীতির ভিত্তিতে বাংলাদেশ হবে। ওইটাই হয়ে যায় বাংলাদেশের মূলনীতি। ওটা হয়েছিল, ওটা হিস্ট্রিতে আছে, মুছে তো ফেলা যায় নাই। 3 নীতি তো আছে, এইভাবে চলতেছিল। পরবর্তীকালে জিয়াউর রহমান এসে, জিয়াউর রহমানের উপরে প্রচন্ড চাপ ছিল
বাংলাদেশের মানুষদের এই সেকুলার বিষয়ক। কারণ এই সেকুলার কথা বলার ভিতর দিয়ে আচার আচরণ উচ্চারণে শেখ মুজিবের সরকার যে কাণ্ডটা করতে চাইছিল, যেন বাংলাদেশের আমাদের মুসলমান পরিচয়টা দিয়ে আমরা বিরাট ভুল করে হেলেছি, এখন তোবা পড়া ছাড়া আমাদের আর কোনো পথ নেই, এত বড় অন্যায় করে হেলেছি। ফলে এইভাবে সাপ্রেস করে রাখা হয়েছিল। আমাদের কোনো মুসলমান আইডেন্টিটি যেন নাই, আমাদের কোনো মুসলমান চিহ্ন আইডেন্টিটি রাখাটা খুব খারাপ কাজ। এইটা ধরে নিয়ে পুরো সমাজে এমন একটা ডোমিনেটিং অবস্থা, ক্ষমতা তৈরি করা হয়েছিল যে যারা এই কাজগুলো করে তারা খুব খারাপ লোক। ফলে স্বভাবতই যে একটু আধটু ইসলামী চিহ্ন বহন করে বা ইসলামের দিকে একটু ন্যাক আছে, বা আফটার অল তো আপনি মুসলমান, ন্যাক তো থাকবেই, থাকাটাই স্বাভাবিক। কিন্তু না, আপনাকে সরকারের মূল মেইন স্ট্রিমের ভিতরে আপনি না। ফলে তারাও এই সরকারের কি নীতি দেওয়া আছে না আছে এগুলিতে তারাও আগ্রহ হারায় ফেলেছিল, এর কোনো দায় দায়িত্ব তারাও নেয় নাই। ফলে এই যে বড় ধরনের একটা বিভাগ বাংলাদেশে তৈরি করা হয়ে গেছিল, সেটা মিটাতে গিয়ে জিয়াউর রহমান তখন বলেছিল জিদ হিসেবে ওই সেকুলারিজমের বদলে আল্লাহর উপরে অগাধ বিশ্বাস লেপে দিছিল, সাইটে দিছিল। বুঝে নিবেন তোরা করতে আমরা পারি না। এটা হল টিট ফর ট্যাট, যেমন কুকুর তেমন মুগুর। পরবর্তীকালে শেখ হাসিনা এসে এটাকে উঠে দেয় নাই। বাট এটা খারাপ দিকটা হলো যে এটা তো একটা টিট ফর ট্যাট হয়েছে। আমরা কি একটা পুরা বাংলাদেশকে এক জায়গায় আনবো না? সবাই এক জায়গায় এসে একটা কনস্টিটিউশন তৈরি করবো না? আমরা তো দেখাই দিচ্ছি, তোমরা আমাদের লোকে বেয়াদবি করলে আমরা বেয়াদবি করবো। কিন্তু আমাদের একসঙ্গে এক জায়গায় আসার একটা দরকার আছে, অন্তত 5ই আগস্টের পরে। 5ই আগস্ট হচ্ছে সেই দিন যেই দিনে আমরা যে আবার এক হতে চাই, এই আকাঙ্ক্ষাটা সামনে এসছে এবং আমরা চেষ্টা করলে হবে। এটা সেই দুনিয়াটা খুলে গেছে আসলে। সেই হিসাবে খেয়াল করে দেখবেন এই যে ঐক্যমত্য কমিশনে ব্যাপকভাবে পলিটিক্যাল পার্টিগুলা এক্সেপ্ট বিএনপি ওই মূলনীতি বদলাইতে বলতেছে। ওই যে ইন্দিরা গান্ধীর দেওয়া মূলনীতি, 4টা মূলনীতি, কি লোমসুম করে বেড়ায়, তার কোনো কথার মানে নাই, ঠিক নাই। সমাজতন্ত্রের কথার এখন কোনো মানে আছে নাকি? এটা খোদ আওয়ামী লীগ বিশ্বাস করে না, ইন্দিরা গান্ধী বিশ্বাস করবে নাকি হোল ইন্ডিয়া বিশ্বাস করে? কিন্তু ওইটা এখনো নীতি হয়ে আছে। কোন কথার কোন তাল আছে, মানে হয়েছে? তারপরে সেকুলারিজম আছে। সেকুলারিজম কি হিন্দুত্ববাদ? আসলে তো সেকুলারিজম মানে হিন্দুত্ববাদ। তো হিন্দুত্ববাদ লটকায় রেখা আমরা মূলনীতি মানাবো, এই বাংলাদেশ করবো আমরা? বলে স্বভাবতই বাংলাদেশের অলমোস্ট সব পার্টি, ইনক্লুডিং যারা ইসলামিক পার্টি, হাত পাকা বা জামাতে ইসলাম, তারাও পর্যন্ত ওই 3টাকে মূলনীতি করার পক্ষপাতী। এইবার একটু বুদ্ধিমান আলী রিয়াজরা ওর ভিতরে ঢুকে চাইছে 3 নীতির লগে এটা গণতন্ত্রটা রাখেন। এটা হলো গাধাদের আলাপ। এটা বলে রাখার দরকার আছে। গাধাদের আলাপ কেন? ও জানেই না এই যে গণতন্ত্র এটা কি আসলে, বুঝে কিছু? থাকেন তো আমেরিকায়, সিটিজেনশিপও নিছেন, এটা আমেরিকান কনস্টিটিউশন পড়েন। মূল জিনিসটা গণতন্ত্র বলে কোনো শব্দ নাই, এটা ধাপ্পাবাজি। যারাই গণতন্ত্র বলে এরা গণতন্ত্র বলতে ভোট বুঝে। সবচেয়ে বেশি বলে এই যে মির্জা আলমগীর, আর একটা গাধা, সারাক্ষণ মুখের মধ্যে বলে গণতন্ত্র। ও জীবনে শুনছে রিপাবলিক বলে একটা শব্দ আছে? জানে না। এটা খায় না, মাথায় দেয়, তাও বোঝে না। কমিউনিস্ট আবার প্রগতিশীলদের মুখের ভাষা হলো গণতন্ত্র। এই প্রগতিশীলদের বাপকে, সবচেয়ে বড় বাপ হলো কার্ল মার্কস, উনি গণতন্ত্র শব্দটা উচ্চারণ করছে, রিপাবলিকে উচ্চারণ করে নাই কখনো। প্রগতিশীল মানান, এলে একটু বুঝিয়ে আসেন ভালো করে। কিন্তু এখন জিনিসটা ব্যাখ্যা করতে পারে না। কার্ল মার্কস তো কখনো ব্যবহারই করে নাই, রিপাবলিক শব্দ ব্যবহার করে নাই, গণতন্ত্র শব্দ ব্যবহার করে নাই। লেনিন সাহেব কখনো করছে, কখন?
বিপ্লব পূর্ব যে পরিস্থিতি সেটাকে ব্যাখ্যা করতে পারছে না রাশিয়ান পূর্ব পরিস্থিতিটা, তখন উনি সময় সময় গণতন্ত্র শব্দটা ব্যবহার করছেন, কিন্তু বিপ্লবের পরে আর কোনো ব্যবহার করেন নাই। তাহলে গণতন্ত্রের জিনিসটা কি আর রিপাবলিক কি আসলে? অরিজিনাল শব্দটা হলো রিপাবলিক, বুঝেন ভালো করে। এই যে জনগণ জনগণ মারায় বেড়ান, জনগণ শব্দটা কোথায় পাইছেন? রিপাবলিক শব্দটা ধারণাটা আসছে বলেই, রিপাবলিক মানেই হলো রাজতন্ত্রের পেট চিরে, রাজতন্ত্রকে ধ্বংস করে পাবলিকের শাসন। এই যে পাবলিক, এই হলো জনগণ। যে রিপাবলিক বুঝে না সে জনগণ বুঝে না। আন্দাজি জনগণ জনগণ বলে চিল্লাই হবে না, কাদামি করেন না, আর অনেক হয়েছে। জনগণ শব্দটা উচ্চারণ আগে রিপাবলিক কথার অর্থ বুঝেন। এই বুঝেন না বলে আপনারা তখন আবার গণতন্ত্র গণতন্ত্র বলেন আর মনে মনে মিন করেন ভোট, খালি খালি ভোট দিলেই হবে, কনস্টিটিউশন লাগবে না, কিসের অধিকারের ভিত্তিতে একটা রাষ্ট্র হইলো তাও জানার দরকার নাই। এই গাধাদের শব্দ হলো গণতন্ত্র। আর গাধাদের এই শব্দটা তৈরি হওয়ার পিছনে আমেরিকানদের একটা ভুলও আছে। আমেরিকানরা প্রথম কনস্টিটিউশন যখন বানায় ৭৬ সালে, ১৭৭৬, সেখানে আবার মৌলিক অধিকার কি কি থাকবে নাগরিকদের তা লেখা হয় নাই, বুঝলে না? বলে ঠিক না, কারণ তারা এটা ফেডারেল রাষ্ট্র বানাইতে গেছিল। ওদিকে এত বেশি জোর দিচ্ছে যে মৌলিক অধিকারের বিষয়গুলো তাদের খেয়ালই নেই। এরপরে ১৫ বছর পরে তাদের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট নিয়ে আসছে এই মৌলিক অধিকার নিয়ে। তখনই তারা নতুন একটা শব্দ, ভুলটা আমরা ভুল করছি তো বলা যায় না, ওই ভুলটাকে ঢাকার জন্য যে শব্দটা আনছিল ওটা হলো গণতন্ত্র। তাহলে ফার্স্ট অ্যামেন্ডমেন্টের পর থেকে, তাও আপনি যদি পড়ে দেখেন মূল যে ৫টা পয়েন্ট আছে, এটা গণতন্ত্র দিয়ে ব্যাখ্যা করা হয় নাই, মৌলিক অধিকার দিয়ে। নাগরিকের মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট কি কি থাকবে, আনটাচেবল, রাষ্ট্র সেখানে হাত দিতে পারবে না, সে ধরনের কথা আছে। আর সেখান থেকে এই ফাঁকি ঝুঁকি ভুলের থেকে আসলে গণতন্ত্র শব্দের উৎপত্তি। আর এটা আরো বেশি করে তাল দিছে ইউরোপ, তাদেরও একই অবস্থা। তো আসলে তারা বিপ্লব করে রিপাবলিক করে নাই, ঘষতে 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 ১০০-র বেশি বছর লাগছে। খোদ ইংল্যান্ডে ভোটাধিকার আদৌ দিতে দিবে কিনা, সব নাগরিক মাত্রই ভোট দিতে পারবে কিনা, এটা ঠিক করতে ১০০ বছর বেশি লাগছে। মাত্র ১৯৩২ সালে সার্বজনীন ভোটাধিকার হচ্ছে। সার্বজনীন মানে হলো সবাই ভোট দিতে পারবে, এটা হচ্ছে মাত্র ১৯৩২ সালে। বুঝতেই পারেন ইউরোপের অবস্থা কি ছিল। এখন এখান থেকে একটা গণতন্ত্র শিখছেন, এনে এটা আওড়াই বেড়াইতেছেন আপনারা। এবার আসেন বাংলাদেশের ক্ষেত্রে কি হয়েছে তাহলে। আলী দিয়া যে শব্দটা ওখানে ঢুকাই দিয়েছে, ঢুকাই দিয়ে আরো প্যাঁচ বাঁধাইছে বলতে গেলে। আচ্ছা, সব দল তাহলে বলতে গেলে যারা যারা ঐক্যমতের কমিশনে পার্টিসিপেট করে, প্রত্যেকটা দলই অন্তত ঠিক আছে আলী জিয়ার দেশে ওই ৪টা নীতি, কিন্তু মূল নীতি ওই যেটা শেখ মুজিবের মানে ইন্দিরা গান্ধীর মূলনীতি ওটা সরাইতে হবে, এটা হচ্ছে তাদের দাবি। এক্সেপ্ট এই সালাউদ্দিন, বিপ্লবী সালাউদ্দিন, কনস্টিটিউশনের বোদ্ধা সালাউদ্দিন, তিনি কি বলছেন? তিনি বলতেছেন না না, এগুলো হবে না। কি করতে হবে? ১৫ সংশোধনের আগে, হাসিনার ১৫ সংশোধনের আগে যে জায়গায় ছিল ওই জায়গায় ফিরে আসতে হবে। বুঝেন, এটা কি বিএনপির দাবি? এটা কেমন দাবি? এবার ব্যাখ্যা করে দিই কেন এটা দাবি। কারণ বিএনপির জ্বালাটা হলো যে তাদের বাপ ইন্ডিয়ার জ্বালা, ইন্ডিয়ার শখের ৭২-এর সংবিধানটাকে আমরা উল্টায় খায়ালাইতেছি। আমরা তার ৪ নীতি, ইন্দিরা গান্ধীর ৪ নীতি আমরা দুমরায় মুসরায় প্যাকেট করে পুকুরে ভালা দিছি। এখন এই কথা তো সালাউদ্দিন সরাসরি বলতে পারছেন না যে আপনারা ৪ নীতি ফেলাইলেন কেন। উনি তখন বাগড়া দেওয়া ছাড়া উনার কোনো কাজ নাই। উনি এখন বলতেছেন না, এই ১৫ সংশোধনের আগে যেটা ছিল হাসিনার আমলেরটা। আচ্ছা, এই জন্যই বলতেছি তোমরা তো আসলে হাসিনার পার্টি, তোমরা তো আসলে ইন্ডিয়ান পার্টি, ইন্দিরা গান্ধীর পার্টি। আসলে তোমরা এই জন্য ইন্দিরা গান্ধীর শখের জিনিসটা ধ্বংস হয়ে গেছে বলে সহ্য করতে পারছেন না। দেখেন বাংলাদেশে একটা সুযোগ আসছে যেখানে কে কমিউনিস্ট না প্রগতিশীল আর কে ইসলামিস্ট, এই ভাগটা মিটিয়ে একটা কমন জায়গা আসতে চাচ্ছি আমরা। দেখেন সবচেয়ে কমন জায়গা আসার সহজ পথটা হলো ন্যায়, ন্যায় আর ন্যায়।
ইনসাফ, এর চেয়ে স্ট্রং কমন জায়গা আর কি হতে পারে? আপনি যেই হন, আপনার যে ইডিওলজি থাকুন না কেন, আপনি ইনসাফের পক্ষে থাকবেন। সো ইনসাফের ভিত্তিতে একটা রাষ্ট্র হচ্ছে, একটা বড় ধরনের মৌলিক নীতি রাষ্ট্রের। আপনাদের কারো ভালো লাগছে না এটা? তাই এটা কোন বিএনপি? এটা বুঝতেছেন আপনি? এটা কি যারা মুসলিম লীগ করতো তারা কি এখন বিএনপিতে আছে? না, এটাকে সে ডিজাইন করতেছে। এটা হলো এমন একটা বিএনপি, এটা না বিএসএনএল ন্যাপকে ওন করে, না মুসলিম লীগকে ওন করে, না আমাদের মুসলিম অ্যাসপিরেশনটাকে ওন করে, না আমাদের হিস্ট্রিতে যে স্ট্রাগলটা 47-এর স্ট্রাগল, এগুলোর কোনো কিছুই সে ওন করে না। সে আসলে একটা ইন্দিরা গান্ধীর সন্তান। সেই সাথে একালে এসে আবার ইন্দিরা গান্ধী রূপান্তরিত হয়েছে মোদিতে, মোদির এগুলো। এইবার বুঝতেছেন প্রশ্নটা যেন ছিল কি? প্রশ্নটা ছিল আল্লাহ আসলে ঐক্যমতে পৌঁছতে না পারলে আমরা আস্থা হারাবো। আমরা আস্থা হারাবো না, আমরা সালাউদ্দিনের বাইট করে দিয়া আগে চলে যাব। কথা বুঝছেন সালাউদ্দিন সাহেব? আপনাদেরকে পায়ে পিছিয়ে আমরা আগে চলে যাব। এই ঐক্যমত আপনি যদি নাও করতে পারে কিচ্ছু এসে যায় না। সামনের দিন আসতেছে, আপনাদেরকে উপরে ফেলাই দিব আমরা। কেমনে দিব সেটা এখন বলবো না, নিশ্চিত থাকতে পারেন, ভয় দেখান না। ঐক্যমত না হইলে কি হবে এটা আমরা জানি। বাংলাদেশ এই প্রথম রাষ্ট্রের ভিত্তি সব ধরনের আদর্শ সত্ত্বেও আমরা একটা জায়গায় আসতে পেরেছি। আমরা এই একটা জায়গার উপরে ভিত্তি করে বাংলাদেশ বানাবো, বাংলাদেশের রাষ্ট্র বানাবো একটা ভিত্তির উপরে, ইরেসপেক্টিভ অফ আমাদের আদর্শের বিভেদ। এই জিনিসটা আগামীতে ঘটবে। এই আজকে আমি বিনা মেঘে বজ্রপাতের মতো আপনাদেরকে বলে যাচ্ছি, বাংলাদেশ এই জায়গাতে যাবে। দু চারটে সালাউদ্দিন, দু চারটে বিএনপি, দু চারটে মোদির চেলা, এরা আমাদেরকে আটকে রাখতে পারবে না। থ্যাংক ইউ।